কি খবর? ইজি বাংলা প্রথম পত্রের পক্ষ থেকে তাই আমি বারবার আসতেছি এবং আপনারা মনে হয় একটু বিরক্ত হয়ে যাচ্ছেন পড়তে পড়তে, আবার আমার চেহারা দেখতে দেখতে হইতে পারেন। তো বিরক্তি আপনাদের কমানোর জন্য আমি যেটা শুরু করবো স্যার, আমরা আমাদের আলাপে চলে যাব স্যার। দেখেন আগের প্রশ্নটায় আপনারা অবশ্যই পড়ছেন, কি পড়ছেন স্যার? যেহেতু আমরা এখানে যাচ্ছি রাজশাহী বোর্ড 2025, তার কারণ আগে আমরা পড়ছি সেই দিন এই মাঠের আরেকটা প্রশ্ন। তো এখন আমরা এইটা সলভ করবো এবং দেখবো সেই দিন এই মাঠ কবিতা থেকে কি ধরনের প্রশ্ন হয়, কেমন উত্তর হয়। আচ্ছা, আমি কবিতার মূল ভাবটা এখন বলবো না, একটু পরে বলতেছি, আগে উদ্দীপকটা পড়ে নেই স্যার। দেখেন উদ্দীপকে কি বলে, হরিশ্চন্দ্র রাজার পাট পুণ্ড্রনগর। স্যার পুণ্ড্রনগর হচ্ছে বাংলার পুরাতন রাজধানীরে বলা হয় পুণ্ড্রনগর। হ্যাঁ, তো পাহাড়পুর বৌদ্ধবিহার পানামনগর। পানামনগর কি আপনারা চিনেন? পাহাড়পুর বৌদ্ধবিহারের নাম তো আপনারা শুনছেনই স্যার, অনেক বিখ্যাত আর কি, আমাদের প্রাচীন একটা পুরাকীর্তি। এবং পানামনগর কি স্যার? সোনারগাঁ। মানে ঈসা খাঁ সাহেব যখন বাংলাকে স্বাধীন করেন, তখন মানে স্বাধীন করেন বলতে পূর্ণ স্বাধীন বলবো না আর কি, কিন্তু মোগল আমলে বাংলা যখন মোগলদের থেকে আলাদা হয়ে যায় ঈসা খাঁর নেতৃত্বে 12 ভূঁইয়াদের আমলে, তখন উনি পানাম সিটি বা পানাম নগর এই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উনি প্রতিষ্ঠা করেন বাংলার রাজধানী হিসাবে, স্বাধীন বাংলার রাজধানী। তো এটার নাম এখানে বলা হইলো কেন জানে না স্যার? রানী হেলেন, এই রানী হেলেনকে স্যার ট্রয়ের রানী হেলেন, যার জন্য বিখ্যাত ট্রয় শহর ধ্বংস হয়ে গেছিল, বিখ্যাত প্রেমের কাহিনী, মানে ট্রোজানদের আর গ্রিকদের যে যুদ্ধ স্যার, এবং ওই যে প্যারিস বলে ট্রোজানদের একজন ছেলে, সে হেলেনকে, গ্রিকদের এক রানীকে সে তুলে নিয়ে আসে ভালোবাসার খাতিরে, এবং সেই হেলেনকে উদ্ধার করার জন্যই বিকট ট্রয়ের যুদ্ধ হয় স্যার, এবং পুরো শহর ধ্বংস হয়ে যায়। তো সেই রানী হেলেন ঈসা খাঁ, যে পানামনগরের যে ঈসা খাঁ, সম্রাট শাহজাহান, কে এই শাহজাহান? তাজমহলের শাহজাহান, কালের করালে আজ পত্র নিদর্শন। কি বললো স্যার? এই বিখ্যাত বিখ্যাত লোকরা, এদের বিখ্যাত বিখ্যাত অস্তিত্ব, বিখ্যাত বিখ্যাত বাড়ি, এগুলো কি হলো স্যার? কালের করালে, মানে সময়ের ধাপে ধাপে স্যার এগুলো আজ প্রত্ন নিদর্শন, এগুলো একটা স্যার নমুনা হয়ে গেছে, এগুলার আর কোনো অস্তিত্ব নাই, সব কিন্তু হারায় গেছে। আমরা ইতিহাসে বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে এদেরকে আমরা দেখি, কিন্তু এদের কিন্তু অস্তিত্ব বাস্তবে এখন আর এক্সিস্ট ওভাবে করে না, এরা সবাই হারায় গেছে। এই যে কথাটা, এই কথাটার সাথে আমাদের কবিতা সেই দিন এই মাঠ, এইটার কোন জায়গায় মিল আছে স্যার? আসেন এইবার আমরা মূল ভাবটা একটু মনে করি। সেই দিন এই মাঠের মূল ভাব কিন্তু এটাই ছিল যে ভাই, মানুষ নশ্বর, মানুষ ফুরায় যাবে, আপনি আমি খুব দ্রুতই ফুরায় যাবো, এই শরীর বেশি দিন থাকবে না, কিন্তু কি থাকবে স্যার? থাকবে হচ্ছে আমাদের কর্ম। এগুলা প্রাণ কবিতায় আলাপ করছে, কিন্তু সেই দিন এই মাঠে বলতেছে না ভাই, থাকবে হচ্ছে প্রকৃতি, প্রকৃতি চিরন্তন, কিন্তু মানুষ ফুরায় যাবে, মানুষের বিরাট বিরাট সভ্যতা, বিরাট বিরাট কাজ, তা কোনো কিছুরই অস্তিত্ব সরাসরি আর পাওয়া যাবে না। সময়ের গহ্বরে একদিন মানুষের এই বড় বড় স্বপ্ন, বড় বড় চেষ্টা, এগুলো সব কিছুই ফুরায় যাবে, রয়ে যাবে শুধু চিরন্তন প্রকৃতি। শুধু তাই না, ওই কবিতার লাস্টে বলা হচ্ছিল, এশিরিয়া ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। আসিরীয় সভ্যতা আর ব্যাবিলন সভ্যতার কথা বলা হচ্ছিল। পৃথিবীর সবচেয়ে প্রাচুর্যপূর্ণ বিখ্যাত সভ্যতাগুলোর মধ্যে একটা মেসোপটেমিয়া সভ্যতার অংশ এই দুইটা, ব্যাবিলন সভ্যতা আর আসিরীয় সভ্যতা। কবি বলতেছে এরা এখন ধুলা আর ছাই হয়ে আছে আর কি, রয়ে গেছে কি স্যার? এই চাঁদের আলো, এই বৃষ্টির ভেজা ঘ্রাণ, নদীর কিনার পাখির গান, এগুলো এখনো রয়ে গেছে, কিন্তু বড় বড় সভ্যতা ফুরায় গেছে। এই দেখেন স্যার, ব্যাবিলন আর আসিরীয়র কথা বললো না, সভ্যতা ফুরায় যাওয়ার কথা বললো না, এইখানে কি স্যার বিভিন্ন প্রাচীন সভ্যতা, প্রাচীন ব্যক্তিবর্গের কথা বলা হচ্ছে না? অর্থাৎ মানুষের সভ্যতা, মানুষের তৈরি চেষ্টা করে এত পরিশ্রমের যে সভ্যতা, সেগুলো আসলে টেকসই না, নশ্বর, এই ব্যাপারটাই কিন্তু এই উদ্দীপকে উল্লেখ করা হচ্ছে। বুঝতে দিচ্ছি স্যার? খুব সিম্পল না? তাহলে আসেন কথা না বাড়ায় আমরা আমাদের প্রশ্নগুলায় চলে যাই। আমি মৌখিক ব্যাখ্যায় বেশি দিব, এখানে আমরা রিডিং খুবই কম পড়বো স্যার। দেখেন এবার দেখেন দৃশ্যকল্প 2, এটা দুইটা উদ্দীপক। দ্বিতীয়টা কি? পথের ধারে বাজবে বেনু, নদীর কূলে চড়বে ধেনু, আঙিনাতে খেলবে শিশু, পাখিরা গান গাবে, তবুও দিন যাবে গো, দিন যাবে। হ্যাঁ স্যার, এই যে লাইনটা স্যার, এই লাইনটা অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, ওই লাইনটার মতো আর কি। ক্লিয়ার? যে দিন কাটবে কাটবে গো দিন, আজও যেমন দিন কাটে, মানে আমি না থাকলেও স্যার দিন কাটবে। পথের ধারে বাঁশি বাজবে, বেনু মানে বাঁশি, নদীর কূলে চড়বে ধেনু, ধেনু মানে কি স্যার? গরু, নদীর পাড়ে স্যার গরু ঘুরে বেড়াবে, আঙিনাতে খেলবে শিশু, যার যার বাচ্চা তার তার আঙিনায় খেলাধুলা করবে, কিন্তু দুঃখজনক ব্যাপার কি স্যার? পাখিরা গান গাবে, তবুও দিন যাবে গো যাবে, মানে আমি থাকি না থাকি সব কিছুই প্রকৃতি আগের মতোই চলবে। তাহলে খেয়াল করেন স্যার, প্রথমে পাইলাম কি? সভ্যতা হারায় যাবে, সভ্যতা চিরস্থায়ী না। আর দ্বিতীয়তে কি পাইলাম স্যার, যেটা ওই কবিতার সাথে মিলে, ব্যাবিলন ধুলো হয়ে গেছে, বুঝতেছেন স্যার? দ্বিতীয়তে কি পাইলাম স্যার? আপনি আমি নশ্বর, আপনি আমি হারায় গেলেও প্রকৃতি কিন্তু স্যার, ঈশ্বর শব্দটা বলা যাবে না, অবিনশ্বর বলতে হবে। প্রকৃতি কিন্তু অবিনশ্বর, সে কিন্তু রয়ে যাবে, যার যার জীবনের চলার চলবেই। আমার চলে যাওয়ার জন্য বা সভ্যতা ধ্বংসের জন্য আরেকটা সভ্যতা বা আরেকজনের স্বপ্ন বা আরেকজনের জীবন
আটকাবে না, এটা কিন্তু দৃশ্যকল্প 2-এ বলা। তার মানে দেখেন পুরো কবিতাটাই কিন্তু 1 আর 2 এর মধ্যে ব্যাখ্যা করা আছে। ওকে, খুব সহজ না উত্তর করা? খুবই সোজা। দেরি করব না, ধাপাধাপ চলে যাব স্যার। 1, কবি জীবনানন্দ দাশের কবিতার মূল প্রেরণা কি? ওনার কবিতার মূল প্রেরণা হচ্ছে বাংলার প্রকৃতির রূপ বৈচিত্র্য। কথাটা কিন্তু এক আকারে মিথ্যা না। অনেকেই বলে ওনার কবিতার মূল প্রেরণা হচ্ছে রোমান্টিসিজম। এখন রোমান্টিক মানে কি স্যার? আমরা রোমান্টিক বলতে বুঝি স্যার ফুচকা, রিক্সা, প্রেম প্রীতি। না স্যার, রোমান্টিক মানে হচ্ছে সুন্দরের প্রতি আকাঙ্ক্ষা বা সুন্দরকে খুঁজতে যাওয়া। তাহলে স্যার একটু 1টা মিনিটও বলে নিই, যেহেতু পড়াচ্ছি স্যার। তাহলে স্যার আমরা প্রেম প্রীতির রোমান্টিক কেন বলি? কারণ যখন আমরা একজন আরেকজনের সম্পর্কে ভালোবাসার সম্পর্কে যাই, তখন তার সকল সৌন্দর্যই আমাদের চোখে পড়ে, কোনো অসৌন্দর্য চোখে পড়ে না। আমার এক বড় ভাই মজা করে বলতো যে প্রথম ভালোবাসা বিয়ের 6 মাসে যদি পার্টনার, সে নারী হোক আর পুরুষ হোক, মানে যার বিয়ের কথা বলেন, সে যদি নাকও ঝাড়ে, সেটা ওনাকে দেখতে অনেক সুন্দর লাগে, যে ওয়াও কি কিউট করে নাক ঝাড়লো। তার কারণ কি স্যার? আমরা এই প্রেমের শুরুটায় স্যার কি করি? সৌন্দর্য খোঁজার চেষ্টা করি। তো এইখানে রোমান্টিকতা, আমাদের জীবনানন্দ দাশ কিন্তু সৌন্দর্য প্রেমিক ছিলেন। ওনার প্রত্যেকটা কবিতায় রোমান্টিসিজম চলে আসছে সৌন্দর্য নিয়ে, কিন্তু সেটা কার সৌন্দর্য? বাংলার সৌন্দর্য। এই কারণে রোমান্টিক কবি না বলেও ওনার কবিতার মূল প্রেরণা আপনি বলতে পারেন বাংলার রূপ বৈচিত্র্য। ওকে স্যার, চমৎকার। 2 নাম্বার, ভালো করে খেয়াল করবেন। সোনার স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, বা সোনার স্বাদ বলতে, সোনার স্বপ্নের স্বাদ বলতে কবি কি বোঝো বা কি বোঝানো হয়েছে স্যার? সোনার স্বপ্নের স্বাদ বলতে রঙিন স্বপ্ন দেখার ইচ্ছা, নতুন কিছু করার যে স্পৃহা, নতুন করে বাঁচার যে চাহিদা, সেটাকে সোনার স্বপ্নের স্বাদ বলতে হয় স্যার। ক্লিয়ার? অর্থাৎ প্রত্যেকটা মানুষ চায় একটা সুন্দর ভবিষ্যৎ, একটা সুন্দর পৃথিবী। এই চাওয়াটাকেই স্যার সোনার স্বপ্নের স্বাদ বলে কবি সাহেব উল্লেখ করছেন। আমরা 2টা লাইন পড়বো 1 মিনিটের মধ্যে, একটু দেখবেন স্যার। বলতেছে এইখানে, এই দেখেন স্যার, ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, যুগের পর যুগ প্রকৃতি মানুষের আশা আকাঙ্ক্ষা ও কল্পনাকে আপন ঐশ্বর্যে সমৃদ্ধ করে চলে। মানুষ ও তার সৃষ্টি একসময় পৃথিবী থেকে বিলীন হয়ে যায়, কিন্তু স্বপ্ন ও কল্যাণ কর্ম হারিয়ে যায় না। প্রকৃতির মতোই সেসব স্বপ্ন সময়ের স্রোত পেরিয়ে টেকে থাকে। কবির বিশ্বাস, তিনি না থাকলেও প্রকৃতি তার অপরিমেয় সৌন্দর্য নিয়ে মানুষের স্বপ্ন ও স্বাদকে জাগ্রত করে রাখবেন। তার মানে কি? মানুষের পরাজয় হইতে পারে, ধ্বংস হইতে পারে, তবুও তার স্বপ্ন দেখার ইচ্ছা, নতুন করে আগানোর ইচ্ছা কখনো বন্ধ হয় না। ওকে স্যার, চমৎকার। কথা বাড়াবো না স্যার, গতে চলে যাব। দেখেন কি বলতেছে, দৃশ্যকল্প 1, একই কি সেই দিন এই মাঠ কবিতার মূল আলোচ্য বিষয়? স্যার দৃশ্যকল্প 1-এ কি সেই দিন এই মাঠ কবিতার মূল আলোচনা করা হয়েছে স্যার? হ্যাঁ, বলা যায় দৃশ্যকল্প 1-এ সেই দিন এই মাঠ কবিতার মূল কথাটাই বলা হয়েছে। সেই কথাটা কি? মানব সভ্যতা ক্ষণস্থায়ী, মানব সভ্যতা নশ্বর, সেটা কখনো সারা জীবন টিকে থাকবে না। এইটা কিন্তু দৃশ্যকল্প 1-এ ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে ইথাকার কথা, হেলেনের কথা, পূর্ণনগরের কথা, বড় বড় ঐতিহাসিক জায়গা। আপনারা বলবেন স্যার পাহাড়পুরের বৌদ্ধবিহার, ময়নামতি, সব কিন্তু একসময়কার অনেক রাজকীয় জায়গা ছিল। আমার একটা পছন্দের জায়গা আছে মানিকগঞ্জে, সেটা হচ্ছে বালিহাটি জমিদার বাড়ি। চমৎকার জায়গা স্যার। কিন্তু এইটা এক সময় জাঁকজমকপূর্ণ ছিল, জমিদাররা ছিল, ঢাকঢোল বাজতো, কাজকর্ম হইতো, সিপাহীরা ছিল। সেটা এখন ফুরায় গেছে, একটা খা খা বাড়ি, একটা প্রত্ন নিদর্শন হয়ে গেছে। তার মানে কি স্যার? কখনোই মানব সভ্যতাকে চিরস্থায়ী ভাবা যাবে না, তা একদিন ফুরায় যাবে। যেটা সেই দিন এই মাঠ কবিতার মধ্যেও কিন্তু বলা হয়েছে। এছাড়া সেই দিন এই মাঠ কবিতা আরও কিছু কথা বলা হয়েছিল, যে ভাই প্রকৃতি রেখে থাকবে, সেইটা কিন্তু এখানে বলা হয় নাই। তাই বলতে পারি মূল আলোচ্য বিষয় কিন্তু সম্পূর্ণ ভাব কিন্তু এখানে প্রকাশিত হয় নাই। ওকে স্যার, এইভাবে যদি উত্তর করেন, এই দেখেন আমরাও এই নমুনা উত্তর ইসাখা, পানামনগর সবার কথাই উল্লেখ করেছে উদ্দীপকে। এবং দেখেন ফিনিশিং কী হলো, দৃশ্যকল্প 1-এ মানুষের তৈরি সভ্যতা ধ্বংসের যে চিত্র তুলে ধরা হয়েছে, তা সেই দিন এই মাঠ কবিতায় বর্ণিত মানুষের গড়া পৃথিবীর সভ্যতা বিলীন হওয়ার ভাবের সঙ্গে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ এশিরিয়ার ব্যাবিলন যে ধ্বংস হয়ে গেছে, শুরুতেই বলছিলাম, ওই লাইনের আলাপের সাথে কিন্তু পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, এশিরিয়া ধুলো আজ, ব্যাবিলন ছাই হয়ে আছে, ওই লাইনের সাথে কিন্তু আমাদের এই জায়গাটার মিল পাওয়া যাচ্ছে। বুঝতে পারছেন স্যার? চমৎকার। এইবার শেষ কথা চলে আসেন স্যার, সেটা কি? ভালো করে খেয়াল করবেন। দৃশ্যকল্প 2-এ সেই দিন এই মাঠ কবিতার মূল আলোচ্য বিষয় তোমার আলোকে ব্যাখ্যা করো। এইবার আপনি লিখবেন, হ্যাঁ স্যার, দৃশ্যকল্প 2ও দৃশ্যকল্প 1-এর মতোই আমাদের কবিতার মূল আরেকটা বিষয়কে ফোকাস করে বা আরেকটা বিষয়কে গুরুত্ব দেয়। সেটা কি স্যার? সেটা হচ্ছে প্রকৃতি চিরন্তন। আমি থাকি না থাকি, মানব সভ্যতা থাকুক না থাকুক,
প্রকৃতি থেকে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। বালিয়াটি জমিদার বাড়ির সেই জৌলস, সেই রং, সেই রূপ, সেই মানুষের ভিড়ভাট্টা সব কিছু শেষ হয়ে গেছে স্যার, কিন্তু ওর সামনে যে পুকুরটা ও কিন্তু রয়ে গেছে। ওই গাছের ওপর হয়তো বালিয়াটি জমিদার বাড়ি যখন ছিল, আজ থেকে 200, 250, 300 বছর আগে যখন জমিদারের প্রথাটা ছিল স্যার, ওইখানে যে বড় গাছের মগডালে একটা কাক বাসা করতো, এই 250 বছর পরে এখনো কোনো না কোনো কাক সেই মগডালে বাসা করতেছে। তার মানে স্যার প্রকৃতি তার নিয়ম মতোই চলে যাবে, মানব সভ্যতা টিকুক আর না টিকুক। এই যে পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। কোন সব গল্প? আমরা একটু পুরো পিছনে লাইনে যাই। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। অর্থাৎ এই যে প্রকৃতি বয়ে চলতেছে, এই আইনগুলো সারা জীবন রয়ে যাবে ভাই, কিন্তু মানুষ ফুরায় যাবে, এবং মানুষ ফুরাইলেও এই প্রকৃতির কিছু যাবে আসবে না। এইটা কিন্তু আমরা উদ্দীপক 2 এর মধ্যে খুঁজে পাই। অর্থাৎ একটু দেখেন, দৃশ্যকল্প 2টা আমরা যদি পথের ধারে বাজবে বেনু, অর্থাৎ সব কিছু আগের মতো চলবে, আপনি আমি থাকি আর না থাকি। বুঝতে পারছি স্যার? তাহলে দেখেন একটু 2টা লাইন পড়বো। আচ্ছা, জাস্ট ফিনিশিং লাইনটা পড়বো, আমি আর কিচ্ছু পড়বো না, একটু খেয়াল করেন স্যার। দৃশ্যকল্প 2-এ প্রকৃতির বহমান জীবনচক্র এবং মানুষের ক্ষণস্থায়ী অস্তিত্বের যে চিত্র উপস্থাপিত হয়েছে, তা সেই দিন এই মাঠ কবিতার মূল আলোচ্য বিষয়। মানব সভ্যতার বিলুপ্তি ও প্রকৃতির অমরতার ভাবেরই প্রতিফলন। অর্থাৎ বলা যায় স্যার, এই কবিতাটা 2টা মূল আলোচ্য বিষয়। একটা হচ্ছে মানুষ ফুরায় যাবে, আরেকটা কি স্যার? প্রকৃতি টিকে রবে। দৃশ্যকল্প 2 প্রকৃতি টিকে রওয়ার ব্যাপারটা, এই মূল বিষয়টা এখানে উপস্থাপন করছেন। এবং দৃশ্যকল্প 1 কি উপস্থাপন করছেন স্যার? মানুষ যে ফুরায় যাবে এই বিষয়টা। বুঝতে পারছি? ইনশাল্লাহ এই যুক্তিগুলা দিলে আপনারা কিন্তু গ, ঘ এবং সৃজনশীল সুন্দর মতো উত্তর করতে পারবেন। আর কথা না বাড়াই, বরিশাল বোর্ড 2025 চলে আসছে। আপনারা ভালো থাকেন, আমরা দ্রুত আগাচ্ছি পরের প্রশ্নে। সেই পর্যন্ত টাটা।